আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 11 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 11তে কি আছে দেখো, জলবায়ু পরিবর্তন। তো এই অধ্যায়ে আমরা জানবো জলবায়ু কিভাবে পরিবর্তন হয়, জলবায়ু জিনিসটা কি, এটার নিয়ামক কি কি আছে, উপাদান কি কি আছে। আমরা যদিও গত বছরই কিন্তু এটা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। তো চলো, বেশ বড় একটা অধ্যায় আমরা শুরু করি পড়া। জলবায়ু হলো কোনো অঞ্চলের অনেক বছরের গড় আবহাওয়া। আবহাওয়া প্রতিদিন বদলায়, কিন্তু জলবায়ু ধীরে ধীরে অনেক বছরে বদলায়। আমাদের পৃথিবীর জলবায়ু এখন আর আগের মতো নেই, বদলাতে শুরু করেছে। একে জলবায়ু পরিবর্তন বলে। বিষয়টা কি বুঝেছো? যেমন ধরো, আজকে তুমি সকালে যখন স্কুলে যাচ্ছ তখন দেখলে যে বাহিরে তোমার মেঘলা মেঘলা, ক্লাসে ঢুকতে ঢুকতে দেখলে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার যখন ক্লাস শেষ করে বের হলে বাসায় আসার জন্য, তখন দেখলে যে একদম কড়া রোদ। তো এটা কি? এটা কিন্তু জলবায়ু না, এটা হলো আবহাওয়া। তাহলে জলবায়ু কোনটা? এই যে ধরো, আমাদের দেশে 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, এই যে 6টা ঋতু, যে এই 6টা ঋতু আগে খুব সুন্দর করে আমরা আলাদা করতে পারতাম। এখন দেখবা যে তোমার বর্ষাকালে দেখবা যে বর্ষাকাল ছাড়াও অন্যান্য সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। শীতকালের ডিউরেশনটা কমে গেছে। গ্রীষ্মকালটা অনেক বেশি দিন হয়ে গেছে, শুধু 2 মাস না, আরো অনেক বেশি দিন ধরে গরম থাকছে। তো এই যে এটা হলো জলবায়ুর পরিবর্তন। আর এই যে পুরো বছর ধরে যেটা সেটাকে আমরা বলি জলবায়ু। আর যেটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং প্যাটার্নের আমরা এখন যে জলবায়ু দেখতে পাচ্ছি, সেটাই হলো জলবায়ু পরিবর্তন। এই পরিবর্তনের কারণে অনেক সময় খুব গরম পড়ে, বেশি বৃষ্টি হয়, আবার কখনো শুষ্কতা দেখা যায়। জলবায়ুর কিছু উপাদান আছে, যেমন সূর্যের আলো, তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদি। এইসব উপাদান পরিবর্তন হলেই জলবায়ু পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষ ও প্রকৃতির কিছু নিয়ামক বা কারণ আছে। এই অধ্যায়ে আমরা জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজন সম্পর্কে জানব। তো জলবায়ুর উপাদানগুলো সম্পর্কে জানি। দেখো কি বলেছে, আমরা 4র্থ শ্রেণীতে আবহাওয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছি। আবহাওয়ার উপাদানগুলো জলবায়ুরও উপাদান। কোন স্থানের আবহাওয়া সেই স্থানের জলবায়ুর উপর নির্ভরশীল। আচ্ছা, একটা ছক দিয়েছে, তোমাকে এটা তৈরি করতে হবে যে আজকের আবহাওয়া সম্পর্কে একটা তথ্য দিতে হবে। তো আমি আজকের দিনের আবহাওয়া সম্পর্কে তথ্য অনুযায়ী লিখছি। দেখো কি বলেছি, আকাশের অবস্থা কেমন। আজকে কি? এখন বর্ষাকাল, আকাশের অবস্থা বর্ষণ মুখর। বাতাস কোন দিকে বইছে? দক্ষিণ থেকে উত্তর দিকে। জোরে বাতাস বইছে কিনা? হ্যাঁ, হালকা বাতাস বইছে। হালকা জোরে বাতাস বইছে আমরা লিখতে পারি। ঘাম হচ্ছে নাকি শুষ্ক অনুভূত হচ্ছে? ঘাম হচ্ছে। আচ্ছা, কোন স্থানের বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা, বৃষ্টিপাতের সম্ভাবনা ইত্যাদি দিয়েই আবহাওয়ার খবর দেওয়া হয়। এগুলো মূলত আবহাওয়ার উপাদান। কোন স্থানের দীর্ঘ সময়ের, সাধারণত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে জলবায়ু বলে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর শূন্যস্থানে আসতে পারে, যে কত বছরের গড় দেখে তোমার জলবায়ুতে কত বছরের গড় দেখা হয়, সেটা কি 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাব। আচ্ছা, তাই আবহাওয়ার উপাদানই হলো জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান সম্পর্কে আরো কিছু জানি। বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা, বৃষ্টিপাতের পরিমাণ মূলত জলবায়ুর উপাদান। তাহলে আমরা কয়টা উপাদান পেয়েছি? 1, 2, 3, 4, 5, 5টা উপাদান পেয়েছি। কোনো একটি স্থানের জলবায়ু বর্ণনা করার সময় এই উপাদানগুলোর বহু বছরের গড় মান সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাংলাদেশ 6 ঋতুর দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 6টি ঋতুর ভিন্নতা উপলব্ধি করা খুবই কষ্টকর, যেটা আমি একটু আগে উদাহরণ করে বলেছি। একটি অঞ্চলের জলবায়ুর ধারণা থেকে আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎ তথ্য দেওয়া হয়। আচ্ছা দেখো, তাপমাত্রা। সময় ও ঋতু পরিবর্তনের কারণে কোন স্থানে কখনো গরম, কখনো ঠান্ডা অনুভূত হয়। একটি স্থানের বায়ু কতটা গরম অথবা কতটা ঠান্ডা তা তাপমাত্রা পরিমাপ করে জানা যায়।
থার্মোমিটারের সাহায্যে কোন স্থানের তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার থার্মোমিটারের সাহায্যে আমরা কিন্তু আমাদের শরীরের তাপমাত্রাও পরিমাপ করি, তাই না? জ্বর আসলে কি করি? আমরা থার্মোমিটার দিয়ে চেক করি। বায়ু প্রবাহের দিক, এই খেলনাটা খুব মজার একটা খেলনা। আমি কখনো পেলে বা কখনো কিনলে চেষ্টা করি বারান্দায় রেখে দিতে। এটা বাতাসের সাথে সাথে যে ঘুরতে থাকে, আমার খুব আনন্দ লাগে দেখতে। কখনো ডান দিকে ঘুরে, কখনো বাম দিকে ঘুরে, তাই না? কখনো খুব স্পিডে ঘুরে, আবার কখনো দেখা যায় যখন বাতাস থাকে না তেমন, তখন একদম ঘুরেই না, স্ট্যাগনেন্ট হয়ে থাকে। বাংলাদেশ সহ আশেপাশের দেশে গ্রীষ্মকালে বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। গ্রীষ্মকালে কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। আবার দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। শীতকালে বাংলাদেশ অঞ্চলে বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। একটি স্থানের আবহাওয়া বর্ণনা করার সময় বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তা জানানো হয়। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও বায়ুচাপের তারতম্যের কারণে বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, এবার কি বলেছে? বায়ু প্রবাহের তীব্রতা। বাংলাদেশ সহ সকল অঞ্চলের বায়ু প্রবাহের যেমন একটি দিক আছে, একইভাবে বায়ু প্রবাহের একটি গতিবেগও আছে। আচ্ছা, বায়ু যে দিক থেকে প্রবাহিত হোক না কেন, কখনো এর গতিবেগ বেশি বা তীব্র হয়, আবার কখনো কম বা মৃদু হয়। এবার আমরা জানবো বাতাসের আর্দ্রতা, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। সাগরের উপর দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে নিয়ে আসে। এই বায়ুকে আর্দ্র বায়ু বলে। কোন স্থানের আবহাওয়া বর্ণনা করার সময় সে স্থানের বায়ুতে শতকরা কত ভাগ জলীয় বাষ্প আছে তা প্রকাশ করা হয়। বৃষ্টিপাত। বাংলাদেশে গ্রীষ্মকালে বায়ু দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হওয়ার সময় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে। একই সাথে নদী, খাল, বিল, পুকুর থেকেও পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প উপরে উঠে শীতল ও ভারী হয়ে মেঘে পরিণত হয়। আচ্ছা, মেঘ পরবর্তী সময়ে পানির কণায় পরিণত হয়ে বৃষ্টিপাত হিসেবে নিচে নেমে আসে। তাহলে মেঘটা কি হচ্ছে? যখন এই জলীয় বাষ্পটা উঠে ভারী হয়ে যাচ্ছে, মেঘগুলো ভারী হয়ে যাচ্ছে, তারপরে তোমার পানির কণায় পরিণত হয়ে বৃষ্টিপাত হিসেবে নিচে নেমে আসছে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হয়, বৃষ্টিপাতের পরিমাণও তত বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা জানবো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই আবহাওয়া ও জলবায়ু এক নয়। আচ্ছা, অনেকেই আমরা আবহাওয়া এবং জলবায়ু তালগোল পাকায় ফেলি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছি দেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি কি। প্রথমে আমরা এই যে বাংলাদেশের গত 10 বছরের তাপমাত্রা, বার্ষিক বৃষ্টিপাত, তারপরে হলো যে আপেক্ষিক আর্দ্রতা, নিচের তালিকাটি পর্যবেক্ষণ করি। দেখো, প্রত্যেক বছর এই যে 15 থেকে 24 পর্যন্ত দেওয়া আছে। 15তে কি ছিল? গড় তাপমাত্রা 25.70, সেটা এসে 24-এ হলো 25.77। গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2200 মিলিমিটার, এরপরে শেষে হয়েছে 2700 মিলিমিটার। আর্দ্রতার পার্সেন্টেজ হিসেব ধরলে 78% ছিল, পরে গিয়ে হয়েছে 83%। এখন আমাদেরকে এটা দেখে তোমার আমরা একটা আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করব। তো আমরা কি লিখতে পারি? আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা হলো আবহাওয়া। কোনো অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার অবস্থা হলো জলবায়ু। আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হয়, জলবায়ু ধীরে ধীরে অনেক বছরে পরিবর্তিত হয়। এটি অল্প সময়ের অবস্থা বোঝায় যে আবহাওয়া, আর জলবায়ুকে এটি দীর্ঘ সময়ের গড় অবস্থা বোঝায়। আচ্ছা, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সম্পর্কে আরো কিছু জানি। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আবার পার্থক্য রয়েছে। আবহাওয়া হলো কোনো স্থানের প্রকৃতির অল্প সময়ের অবস্থা, যেটা আমি বলেছি যে সকালে দেখলাম মেঘলা, এরপরে দেখলাম বৃষ্টি, এরপরে দেখলাম রোদ। তাহলে এটি কি আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই অবস্থাগুলো কিন্তু দেখলাম। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল,
অপরদিকে জলবায়ু হলো কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। তাৎক্ষণিকভাবে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি পরিমাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে জানা যায়। আচ্ছা, অপরদিকে জলবায়ু দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণের মাধ্যমে গড় হিসাব করা হয়। জলবায়ুর পরিবর্তন, প্রতিদিন আবহাওয়া একই রকম থাকে না। আবহাওয়ার ভিন্নতা একটা স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, এই যে ঝড় হবে, বৃষ্টি হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, কোন স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তা ধীরে ধীরে পরিবর্তিত হয়। আচ্ছা, দেখো এখানে আবার একটা ছক দিয়েছে, যেটা আমাদের দশক ধরে, তার মানে কি তোমার 10 বছরের একটা হিসেব। যেমন 1970 থেকে 1979 সাল পর্যন্ত পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা ছিল কি 14.0 সেলসিয়াস, আর বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ছিল 25.55 সেলসিয়াস। সেটা এসে শেষেরটা দেখাই 2010 থেকে 2019-এ পৃথিবীর হলো 14.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের হলো 26.32 সেলসিয়াস। এখন এখানের লক্ষণীয় পরিবর্তনগুলো আমাদেরকে বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে সেটা বলতে হবে। আচ্ছা, তো আমরা যেটা দেখছি যে প্রত্যেক বছরের হিসাব ধরলে সেই পরিবর্তনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা বৈশ্বিক ও আঞ্চলিক জলবায়ুর পরিবর্তনের ফলেই হচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্থায়ীভাবে লক্ষ্য করা যাচ্ছে। এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকলে একসময় পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, মানে উপযোগী থাকবে না। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আরো কিছু জানি। বাংলাদেশে পূর্বে 6 ঋতু আলাদা রূপ ছিল। গ্রীষ্মে খরতা, বর্ষায় নিয়মিত বৃষ্টি, শরতে কাশফুল, হেমন্তে নতুন ধানের ঘ্রাণ, শীতে কুয়াশা আর বসন্তে ছিল ফুলের সৌন্দর্য। আমরা যদি বাংলাদেশের ছবি চিন্তা করি এই যে ঋতুগুলোর, তখন কিন্তু আমরা এরকমই ছবি পেয়ে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্ম ও বর্ষার শুরু এবং স্থায়িত্ব অনিয়মিত। অতীতে গরমকাল সহনীয় ছিল আর শীতকাল দীর্ঘ হতো। জলবায়ু বিপর্যয়ে বর্তমানে গরমে টিকে থাকা মুশকিল। শীত কম সময় স্থায়ী হয়। এক সময় আষাঢ় শ্রাবণ মাসে নিয়মিত ও মাঝারি বৃষ্টিপাত হতো। কৃষক জানত কখন ফসল লাগাতে হবে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে সময় মতো বৃষ্টি হয় না। কখনো অনেক আগে বৃষ্টি হয়, কখনো অনেক পরে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন ডেঙ্গু জ্বর, সর্দি, ডায়রিয়া ইত্যাদি রোগ হয়। কয়েক দশক আগেও এত ঘন ঘন রোগ হতো না। আগের দিনে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন মাঝে মধ্যে হতো। বর্তমানে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনে প্রায় প্রতি বছর এসব দুর্যোগ হয়। এরূপ কোনো নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন ঘটলে তখন তাকে জলবায়ুর পরিবর্তন বলে। জলবায়ুর পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভরশীল। এখন আমরা জানব জলবায়ু পরিবর্তনের নিয়ামক। আচ্ছা, পৃথিবীর সব অঞ্চলে জলবায়ু একই রকম নয়। এর কোনো অঞ্চল উষ্ণ এবং কোনো অঞ্চল শীতল। আবার কোনো স্থানে অনেক বৃষ্টি হয় এবং কোনো স্থানে বৃষ্টি হয় না। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থান ভেদে জলবায়ুর এরকম পরিবর্তন দেখা যায়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। তো এখন নিয়ামকগুলো কি কি আমাদের সেটা জানতে হবে। চলো সেখানেই চলে যাই। যে প্রথমে কি বলেছে, অক্ষাংশ। অক্ষাংশ জিনিসটা কি? পৃথিবী গোলাকার এবং তার ঘূর্ণনের অক্ষ কিছুটা হেলে আছে। এটা আমরা আগেও দেখেছি যে যদি এরকম হয় পৃথিবী, তাহলে অক্ষটা এরকম না হয়ে এরকম বাঁকা হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর অক্ষাংশের তারতম্যের কারণে বিভিন্ন জায়গায় সূর্যের আলো ভিন্নভাবে পড়ে। নিরক্ষরেখা বা বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো খারাপভাবে পড়ে, তাই এসব জায়গা গরম হয়। আর যেসব জায়গা মেরুর কাছাকাছি জায়গাগুলোতে কি সূর্যের আলো তীর্যকভাবে পড়ে, তাই সেসব জায়গা ঠান্ডা থাকে। অর্থাৎ নিরক্ষরেখা থেকে কোনো স্থানের দূরত্ব যত বেশি, সেই স্থানে তাপমাত্রা তত কম হয়। উচ্চতা, যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। সাধারণভাবে প্রতি 1000 মিটার উপরে উঠলে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই জন্য একই অক্ষাংশে হলেও পাহাড়ি এলাকায় ঠান্ডা হয়।
যেমন বাংলাদেশের দিনাজপুর আর ভারতের শিলং একই অক্ষাংশ রেখায় অবস্থিত। দিনাজপুরের অবস্থান সমতলে, কিন্তু শিলংয়ের অবস্থান পাহাড়ে হওয়ায় সেখানে ঠান্ডা বেশি। তাই উচ্চতার পার্থক্যের কারণে তাপমাত্রার তারতম্য হয়। সমুদ্র থেকে কোনো স্থানের দূরত্ব। সমুদ্রের নিকটবর্তী স্থানের আবহাওয়া সাধারণত মৃদু থাকে, খুব বেশি গরম বা ঠান্ডা হয় না, যেমন কক্সবাজারে দেখবা। কারণ সমুদ্রের পানি ধীরে গরম বা ঠান্ডা হয়, যা আশেপাশের স্থানের আবহাওয়াকে প্রভাবিত করে, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্রের পাশে হওয়ায় এইসব স্থানের জলবায়ু রাজশাহীর তুলনায় অনেক সহনশীল। সেজন্য সমুদ্র থেকে কোনো স্থানের দূরত্ব ওই স্থানের জলবায়ুকে প্রভাবিত করে। বায়ু প্রবাহের দিক। কোনো জায়গার আবহাওয়া কেমন হবে তা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন বাতাস যদি কোনো এলাকায় বেশি জলীয় বাষ্প নিয়ে আসে তাহলে সেখানে অনেক বৃষ্টি হয়। আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর বর্ষাকালে বায়ু সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ার সময় প্রচুর বৃষ্টিপাত হয়। আচ্ছা, কিন্তু শীতকালে কি হয়? শীতকালে উত্তর থেকে, আমরা কি বলি, শীতকালের উত্তরে হাওয়া, তাই না? উত্তর দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু দেশের অভ্যন্তরে প্রবেশ করে, তাই তখন বৃষ্টি হয় না এবং শীত অনুভূত হয়। সমুদ্র স্রোত। সমুদ্রের প্রাণীর স্রোত যদি উষ্ণ বা ঠান্ডা হয় তাহলে তার প্রভাব উপকূল এলাকার বাতাসেও পড়ে, যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উষ্ণ স্রোতের কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যায়। পর্বতের অবস্থান। যেখানে পাহাড় বা পর্বত আছে সেখানে বাতাসের চলাচল বাধা পায়, ফলে সেই এলাকায় বৃষ্টিপাত বেশি হতে পারে। যেমন হিমালয়ের আশেপাশে অনেক বৃষ্টি হয়, এই কারণে পাহাড়ের অবস্থান কোনো স্থানের জলবায়ুকে প্রভাবিত করে। ভূমির ঢাল। কোনো এলাকার ভূমির ঢালের উপরেও সেই এলাকার জলবায়ু কেমন হবে তা নির্ভর করে। ভূমির ঢাল যদি এমন হয় যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে সেখানে তাপমাত্রা বেশি হবে। ভূমির ঢাল জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। মাটির প্রকৃতি। বালি মাটি বা বেলে মাটি দ্রুত গরম বা ঠান্ডা হয়, কিন্তু পলি মাটি ধীরে গরম বা ঠান্ডা হয়। বিভিন্ন প্রকৃতির মাটির তাপ ধারণ ক্ষমতা ভিন্ন হয়, তাই মাটির প্রকৃতিও জলবায়ুতে প্রভাব ফেলে। বনভূমি। যেখানে বন বেশি থাকে, আমরা সবসময় জানি যেখানে বন বেশি থাকে সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, বৃষ্টি বেশি হয় এবং ঝড় ঝঞ্ঝার প্রকোপ কম হয়, তাই বনভূমিও জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। জলবায়ু পরিবর্তনের কারণ। বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মানুষের সৃষ্ট কর্মকাণ্ডের ফলে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি? এখন আমরা এটা পড়বো। আমরা নিশ্চয়ই দেখেছি যে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানে একটা পরীক্ষা আছে, খুব মজা। পরীক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গ্রিনহাউসের প্রভাব শনাক্তকরণ আছে। দেখো কি প্রয়োজন? পরীক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ হলো সমান আকারের কয়েক টুকরা বরফ, দুটি হাফ প্লেট বা চা কাপের প্লেট, একটি কাঁচের গ্লাস এবং সূর্যের তাপমাত্রা। তো কি করতে হবে? সমান আকারে কয়েক টুকরো বরফ দুটি প্লেটে রাখি। একটি প্লেটের বরফ কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দেই, তারপর প্লেট দুটি সূর্যের তাপে রাখি। কোন প্লেটের বরফ দ্রুত গলে যায় তা দেখি এবং দ্রুত গলার কারণ নিচের ফাঁকা স্থানে লিখি। আচ্ছা, তো এটা পরীক্ষা করে কি পেলাম? এটা পরীক্ষা করে পেয়েছি যে তোমার যে প্লেটের বরফ কাঁচের গ্লাস দিয়ে ঢেকে রাখা ছিল সেই প্লেটের বরফ বেশি দ্রুত গলে যায়। এটা কেন, এটার ব্যাখ্যা আছে। দেখো, আমরা নিশ্চয়ই দেখেছি যে প্লেটের বরফ কাঁচের গ্লাস দিয়ে ঢাকা ছিল, সেই প্লেটের বরফ আগে গলে গেছে। এর কারণ হলো সূর্যের তাপ সহজেই কাঁচের গ্লাসের ভেতর প্রবেশ করে, কিন্তু কাঁচের গ্লাসের ভেতর থেকে তাপ বের হতে পারে না, কাঁচের দেয়ালে বাধা পায়। এতে গ্লাসের ভেতরের তাপ বাইরের তুলনায় বেশি থাকে, ফলে বেশি তাপে বরফ দ্রুত গলে যায়। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আরো কিছু জানি। জলবায়ু পরিবর্তন কিছু প্রাকৃতিক কারণে হয়, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পৃথিবীর গতি পরিবর্তন, পানির স্রোত ও ঘূর্ণিঝড় ইত্যাদি। আবার কিছু মনুষ্য সৃষ্ট কারণেও জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, যেমন খনিজ জ্বালানি ব্যবহার, পাহাড় কাটা, বনভূমি উজাড়, কার্বন নিঃসরণ ইত্যাদি।
জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। বায়ুমণ্ডল কিসে বৃদ্ধি? গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। মানুষের বিভিন্ন কাজের মাধ্যমে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। শীত প্রধান দেশে কাচের ঘর তৈরি করে কৃষিকাজ করা হয়। কাচের ঘরে তাপ আটকে রেখে সবুজ উদ্ভিদ জন্মানো হয় বলে এই ঘরকে গ্রিন হাউস বলে। গ্রিন হাউসের মধ্যে বাইরের তুলনায় তাপমাত্রা বেশি থাকে। সূর্যের আলো ও তাপ যখন পৃথিবীতে এসে পৃথিবীর বায়ুমণ্ডল তখন গ্রিন হাউসের মতো কাজ করে। বায়ুমণ্ডলে বেশি গ্যাসীয় পদার্থ থাকে। এর মধ্যে কিছু গ্যাসীয় পদার্থ হলো গ্রিন হাউস গ্যাস, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। আচ্ছা, জিনিসটা কি বুঝছো কিনা? একটা হলো গ্রিন হাউস, আরেকটা হলো গ্রিন হাউসের প্রভাব। তো গ্রিন হাউস কোনটা? এই যে তোমার এই যে কৃষি কাজের জন্য তাপটাকে আটকে রাখার জন্য যে আমরা একটা কাচের তৈরি ঘর চারপাশে করে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। এখন আমরা জানবো গ্রিন হাউস ইফেক্ট কি। হ্যাঁ, যেমন এই যে কি বলেছে যে বায়ুমণ্ডলে যখন সূর্যের আলো ও তাপ যখন পৃথিবীতে আসে, পৃথিবীর বায়ুমণ্ডল তখন গ্রিন হাউসের মতো কাজ করে। পৃথিবীর মধ্যে যে বাতাসের যে মণ্ডলটা আছে সেটা তখন গ্রিন হাউসের মতো কাজ করে। কিভাবে? বায়ুমণ্ডলে আমরা কি জানি? বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে। এগুলোই বলেছে কি কি, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। বায়ুমণ্ডলে এই গ্যাসীয় পদার্থগুলো গ্রিন হাউসের দেয়ালের মতো কাজ করে। সূর্যের তাপ পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে। আমরা তো কি জানি, সূর্য আসছে, সূর্যের তাপটা আসছে আমাদের মানে সৌরমণ্ডল থেকে, এসে আমাদের কি করছে? পৃথিবীর যে পৃষ্ঠ আছে সেটাকে উত্তপ্ত করছে। কিন্তু বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস থাকার কারণে এই তাপ বের হতে দেয় না। তো সূর্যের আলো আসছে ঠিকই, কিন্তু বায়ুমণ্ডলে তো গ্রিন হাউস টাইপের কিছু গ্যাস আছে, এগুলো থাকার কারণে কি হচ্ছে? তাপটা আবার বের হতে পারছে না। পৃথিবীতে তাপ গ্রিন হাউসের মতো পৃথিবীতে আটকে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়। একে আমরা গ্রিন হাউস প্রভাব বলি। তাহলে গ্রিন হাউস একটা জিনিস, গ্রিন হাউস প্রভাব আরেকটা জিনিস। আমরা আমাদের অপ্রয়োজনে বন থেকে প্রচুর পরিমাণ গাছপালা বা উদ্ভিদ কেটে ফেলি। এই উদ্ভিদ বায়ুমণ্ডলের ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ফলে পরিবেশ শীতল থাকে। পরিবেশে গাছপালার পরিমাণ কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, পরিবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। তাহলে কি কি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ? আমরা একটু একটা লিস্ট তৈরি করে ফেলি, চলো। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদী ভাঙন, বজ্রপাত, জলোচ্ছ্বাস, ভূমিধস, এগুলো সবই কিন্তু হতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো। বাংলাদেশের জলবায়ু অনুসারে বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি হয়। দেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে ঝড় আসে, যা কালবৈশাখী নামে পরিচিত। এই সময় বজ্রসহ বৃষ্টিপাত হয়। আবার আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, এই সময় ভারী বৃষ্টিপাত হয়। পৌষ মাসে শীত শুরু হয়। বাংলাদেশের মতো পৃথিবীর অন্যান্য দেশেও সে অঞ্চলের জলবায়ু অনুসারে বছরে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। তবে জলবায়ু ভিন্ন হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের ঘটনার সময়ও ভিন্ন হয়। আমরা দেখেছি বিগত কয়েক বছরে পৃথিবীতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবানল, টর্নেডো সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতিতে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ এবং এর প্রভাব। বাংলাদেশ একটি সমুদ্র উপকূলীয় দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আমাদের দেশের উপর তার প্রভাব সরাসরি পড়ছে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে এবং কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। তীব্র তাপদাহ ও খরা, তাহলে এটা কি? আমরা নিশ্চয়ই খেয়াল করেছি প্রতি বছর আমাদের দেশে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখবা যে প্রতি বছরই মনে হবে যে এবারের গরমটা একদমই আর সহ্য করা যাচ্ছে না। আসলেই কিন্তু সহ্য করা যাচ্ছে না। কেন? কারণ হলো যে প্রতি বছরই তো তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। অতিমাত্রায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া হলো তীব্র তাপদাহ। তীব্র তাপদাহের কারণে ফসল উৎপাদন হ্রাস পায়, এমনকি উৎপন্ন ফসলও নষ্ট হয়। এই সময় বৃষ্টিপাত কম হয়, অতি তাপে মাটি শুকিয়ে শক্ত হয় ও মাটি ফেটে যায়। একে আমরা খরা বলি।
তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পারলাম, একটা হলো যে তীব্র তাপদাহ আর একটা হলো খরা। এবার আমরা জানবো শৈত্যপ্রবাহ। পৌষ মাঘ মাসে আমাদের দেশের উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হয়। শীতল বাতাসের কারণে কখনো কখনো বায়ুর তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়, তখন তীব্র শীত অনুভূত হয়। তীব্র শীতে আমাদের প্রতিদিনের কাজে ব্যাঘাত সৃষ্টি হয়, তবে তীব্র শীত আমাদের দেশে খুব কম সময় স্থায়ী হয়। কালবৈশাখী ঝড়। গ্রীষ্মকালে তীব্র তাপে সমুদ্রের জলভাগের তুলনায় স্থলভাগ অনেক বেশি গরম হয়। গরমে স্থলভাগের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। সমুদ্রের জলভাগের বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। জলভাগ ও স্থলভাগের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় বায়ু প্রবাহের গতি তীব্র হয় এবং বজ্রসহ ঝড় হয়। এই বজ্রসহ ঝড় আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী ঝড় মোটামুটি 20 কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ঝড়ের সময় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তোমরা কি কখনো কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এগুলো দেখেছো? শিলাবৃষ্টিটা রিস্কি, বাট শিলা এসে যখন বারান্দায় বা উঠোনে পড়ে তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। টর্নেডো। টর্নেডো হলো শক্তিশালী ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ। কি এটা? এটা হলো শক্তিশালী ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ। খুবই স্বল্প এলাকার মধ্যে ঘূর্ণায়মান এই বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে মেঘ পর্যন্ত হয়ে থাকে। কখনো কখনো টর্নেডো একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে। টর্নেডোর কারণে গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে। গ্রামের বাড়িঘরগুলো দেখা যায় যে আধা কাঁচা পাকা এরকম থাকে। তখন দেখা যায় যে টর্নেডো এত জোরে বাতাস বয়ে যায় যে মানুষের বাড়ির ছাদ তুলে নিয়ে যায়। খড়ের চাল হলে তো কথাই নাই, টিনের চাল সবকিছুই কিন্তু উড়িয়ে নিয়ে চলে যায়। ঘূর্ণিঝড়। অতি গরমে সমুদ্রের জলভাগের উপরের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এতে সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের ফলে সমুদ্রের উপর ঘূর্ণায়মান বায়ু প্রবাহ সৃষ্টি হয়। সমুদ্রের উপরে এই বায়ু প্রবাহ ঘূর্ণিঝড় নামে পরিচিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়। সমুদ্রে ঘূর্ণিঝড়ের এলাকা প্রায় 500 থেকে 800 কিলোমিটার হয়ে থাকে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে পানির লবণাক্ততা বৃদ্ধি। অতি গরমে হিমালয় পর্বতে থাকা বরফ গলে পানি নদীর মাধ্যমে সমুদ্রে চলে আসে। পৃথিবীর মেরু অঞ্চলের জলরাশি ঠান্ডায় জমে বরফ হিসেবে থাকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই বরফ গলে সমুদ্রের পানি বাড়ছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে লবণাক্ত পানি উপকূলীয় জেলাসমূহে প্রবেশ করে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে মানুষ বাসস্থান হারিয়ে ফেলবে। বন্যা। বাংলাদেশের নদ নদীতে পানির প্রবাহ কমে গিয়েছে। এতে পলিমাটি জমা হয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে গিয়েছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে বাংলাদেশ সহ এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। একই সাথে তাপমাত্রা বেশি হওয়ায় হিমালয় পর্বতের বরফ গলে গিয়ে নদী দিয়ে পানি প্রবাহিত হয়। নদীর ধারণ ক্ষমতা কমে যাওয়ায় হিমালয়ের বরফ গলা পানি ও অতিরিক্ত বৃষ্টির পানি নিচু ভূমিতে প্রবেশ করে। ফলে নিচু ভূমিতে অবস্থিত ঘর, বাড়ি, স্কুল, বাজার ইত্যাদি পানিতে তলিয়ে যায়। একে কি বলে? একে বন্যা বলে। মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব। দেখো, ছবি দেওয়া আছে কিছু। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের চারপাশের পরিবেশে বিরূপ প্রভাব পড়ে। কৃষি উৎপাদন বিঘ্নিত হওয়া সহ বিভিন্নভাবে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। আমরা নানা রকম রোগে ভুগি। কি কি হয়? অতিরিক্ত গরম বা ঠান্ডা জনস্বাস্থ্যের ক্ষতি করে, যেমন হিট স্ট্রোক, শ্বাসকষ্ট। দূষণের কারণে অ্যালার্জি, হাঁপানি, ত্বকের রোগ বেড়ে যাচ্ছে। খেয়াল করবা বাংলাদেশে চারপাশে পরিবারে এখন তোমরা যদি দেখো স্কিন ডিজিজ, তারপরে হলো যে তোমার অ্যাজমা, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া বাড়ছে। প্রতি বছর ডেঙ্গুতে প্রচুর রোগী মারা যাচ্ছে, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। খরা বা অতিবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। কৃষি জমি নষ্ট হলে খাদ্য সংকট দেখা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা যায় এবং ঘরবাড়ি, রাস্তাঘাট, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মেরামত বা দুর্যোগ প্রতিরোধে খরচ বাড়ে, ফলে সাধারণ মানুষের ব্যয়ও বেড়ে যায়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যায় এবং মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলীয় মানুষ তাদের ঘরবাড়ি হারায়। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদ আশ্রয়ের জন্য স্থানান্তরিত হয়। একে জলবায়ু শরণার্থী বলে। আসতে পারে প্রশ্ন যে জলবায়ু শরণার্থী কি? ঘন ঘন দুর্যোগ, ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যৎ মানুষের জন্য মানসিক চাপ সৃষ্টি করে।
কৃষি, মৎস্য, পর্যটন ও শ্রম নির্ভর খাতে কাজের সুযোগ কমে যায়, জীবনযাত্রার মান নিচে নেমে আসে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে অভিযোজন কৌশল। আচ্ছা, এইখানে যে কৌশলটা দেয়া আছে এটা আমাদের প্রশ্নে আছে, এজন্য আমি এটা এখন তোমাদেরকে পড়াবো না, আমি ডিরেক্ট অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে আমাদের কি আছে? শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। তীব্র তাপদাহের কারণে ফসল উৎপাদন হ্রাস পায়। বায়ুর আর্দ্রতা জলবায়ুর একটি উপাদান। যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। শীতকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। শুদ্ধ। স্থলভাগে ওঠার পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে। শুদ্ধ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খরা বেশি হয়। অশুদ্ধ। আকাশের অবস্থা দেখে আবহাওয়া সম্পর্কে জানা যায়। শুদ্ধ। আমরা তো আকাশের দিকে তাকিয়ে থাকি, আজকে কি মেঘলা কিনা, তারপর কেমন, আজকে কি অনেক বেশি সূর্যের তাপ কিনা, তাই না? জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো। জলবায়ু হলো কোনো অঞ্চলের অনেক বছরের গড় আবহাওয়া। আবহাওয়া প্রতিদিন বদলায়, কিন্তু জলবায়ু ধীরে ধীরে অনেক বছরে বদলায়। জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা, বৃষ্টিপাত। আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য নিচে দেওয়া হলো। আবহাওয়া কোনো স্থানের স্বল্প সময়ের অবস্থা। জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের গড় অবস্থা। কত বছর? 25 থেকে 30 বছর। আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। আবহাওয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও পরিমাপের মাধ্যমে জানা যায়, জলবায়ু দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। কালবৈশাখী ঝড় কেন হয়? গ্রীষ্মকালে তীব্র রোদে স্থলভাগ খুব দ্রুত গরম হয়ে যায়, কিন্তু সমুদ্রের জলভাগ তুলনামূলক কম গরম হয়। ফলে স্থলভাগের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্রের দিক থেকে বায়ু দ্রুত স্থলভাগের দিকে প্রবাহিত হয়। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ার কারণে বায়ুর গতিবেগ অনেক বেড়ে যায়। এর ফলে বজ্রপাত, দমকা হাওয়া ও বৃষ্টি সহ যে প্রবল ঝড়ের সৃষ্টি হয় তাকে কালবৈশাখী ঝড় বলে। এই ঝড় সাধারণত বাংলা বছরের বৈশাখ মাসে বেশি দেখা যায়। জলবায়ু পরিবর্তনের 5টি কারণ লেখো। জলবায়ু পরিবর্তনের 5টি কারণ নিচে দেওয়া হলো। এখানে দেওয়া বানানটা ভুল আসছে, দেওয়া হবে। ওকে, কি কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, পৃথিবীর গতি পরিবর্তন, খনিজ জ্বালানির ব্যবহার, বনভূমি উজাড়, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। বর্ণনামূলক প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের নিয়ামকগুলো আলোচনা করো। অনেকগুলো নিয়ামক ছোট ছোট করে লিখেছি। যেসব ভৌগোলিক ও প্রাকৃতিক বিষয় কোন স্থানের জলবায়ুকে প্রভাবিত করে সেগুলোকে জলবায়ুর নিয়ামক বলা হয়। তার মানে এখানে কি ভৌগোলিক অথবা প্রাকৃতিক বিষয়, এবং কাকে প্রভাবিত করছে? জলবায়ুকে প্রভাবিত করছে। পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একরকম নয়, কারণ বিভিন্ন অঞ্চলে এসব নিয়ামকের প্রভাব ভিন্ন হয়। প্রধান নিয়ামকগুলো হলো অক্ষাংশ। নিম্নরেখার কাছাকাছি অঞ্চলে সূর্যের আলো খারাপভাবে পড়ে, তাই সেখানে তাপমাত্রা বেশি থাকে। আবার মেরুর কাছাকাছি জায়গায় সূর্যের আলো তীর্যকভাবে পড়ে, তাই এইসব জায়গায় গরম হয়। উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমে যায়। সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের কাছাকাছি স্থানের আবহাওয়া সাধারণত মৃদু থাকে, কারণ সমুদ্রের পানি ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়, যা আশেপাশের আবহাওয়াকে প্রভাবিত করে। বায়ু প্রবাহের দিক। বায়ু জলীয় বাষ্প ও তাপ পরিবহন করে এনে কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুকে প্রভাবিত করে। সমুদ্র স্রোত। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা ও আর্দ্রতার উপর প্রভাব ফেলে। পর্বতের অবস্থান। পাহাড় বা পর্বত বায়ু চলাচলে বাধা দেয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করতে পারে। ভূমির ঢাল। সূর্যের আলো যে স্থানে সরাসরি পড়ে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। মাটির প্রকৃতি। বিভিন্ন ধরনের মাটি তাপ ভিন্নভাবে ধারণ করে, যা জলবায়ুকে প্রভাবিত করে। বনভূমি। বনভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত বাড়ায় এবং ঝড়ের প্রভাব কমায়। এসব নিয়ামকের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত ও আবহাওয়ার বৈচিত্র্য দেখা যায়। জলবায়ু পরিবর্তনে গ্রিনহাউস প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা,
গ্রিনহাউস প্রভাব হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের তাপ ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রোজেন অক্সাইডের মতো কিছু গ্যাস থাকে যেগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। গ্রিনহাউস গ্যাসগুলোর নাম মুখস্থ করে ফেলবা, এগুলো পরীক্ষাতে এমসিকিউতে আসবে। সূর্যের আলো ও তাপ পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। পরে এই তাপের একটি অংশ মহাশূন্যে ফিরে যেতে চায়, কিন্তু গ্রিনহাউস গ্যাসগুলো সেই তাপের অনেকটা আটকে রাখে এবং সহজে বাইরে যেতে দেয় না। ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং বনভূমি ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। তাই গ্রিনহাউস প্রভাব জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান প্রাকৃতিক দুর্যোগগুলো হলো তীব্র তাপদাহ, খরা, শৈত্যপ্রবাহ, কালবৈশাখী ঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, দাবানল। এইসব দুর্যোগের ফলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, ফসলের ক্ষতি হয়, ঘরবাড়ি ধ্বংস হয় এবং অনেক মানুষ প্রাণ হারায়। এছাড়া খাদ্য সংকট, রোগ ব্যাধি ও অর্থনৈতিক ক্ষতিও বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আলোচনা করো। এটি আমি বলেছিলাম যে পরে বুঝিয়ে দিব। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় প্রধানত দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তাহলে কি কি? জলবায়ু পরিবর্তনের হার কমানো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। তো আমরা হার কিভাবে কমাতে পারি? আগে হার কি এটা সম্পর্কে একটু বলি। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর মাধ্যমে জলবায়ুর পরিবর্তন কমানো যায়। এজন্য দেশের সরকার, জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর কর্মসূচি গ্রহণ করতে হবে। কি করা যেতে পারে? যেমন জলবায়ু পরিবর্তনের কারণ ও ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করা, সমুদ্র উপকূলীয় এলাকায় বন সৃষ্টি করা, বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে গাছপালা লাগানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। এবার আমরা আসি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যেসব প্রস্তুতি গ্রহণ করতে হবে সেগুলো হলো বন্যার পানি থেকে নিরাপদ থাকতে উঁচু জায়গায় বা মাচা করে ঘর নির্মাণ করা, বন্যার সময় ভাসমান মাচায় ফসলের চাষ করা, কম পানি বা অতিরিক্ত গরমেও টিকে থাকতে পারে এমন সহনশীল ফসল চাষ করা, খরার সময় ব্যবহারের জন্য বর্ষার পানি সংরক্ষণ করা, বেশি বেশি বৃক্ষরোপণ করা, সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করা। এইসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো এবং এর সঙ্গে সফলভাবে খাপ খাওয়ানো সম্ভব। আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই বড় অধ্যায় হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন গ্রিনহাউস ইফেক্ট, কিভাবে কালবৈশাখী ঝড় তৈরি হয়, জলবায়ুর পরিবর্তনের প্রভাব কি, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো। সাধারণত দেখা যায় যে এই ধরনের অধ্যায়গুলো থেকে পরীক্ষার হলে একটা দুটা প্রশ্ন কিন্তু থাকেই। এই জন্য চেষ্টা করবে এই অধ্যায়গুলো ভালো মতো পড়তে, বুঝে বুঝে পড়তে, কারণ এগুলো কিন্তু একদম বড় ক্লাস পর্যন্ত তোমাকে এই ধরনের অধ্যায় তোমার প্রত্যেক বছরই দেখা যাবে বইতে থাকবে। তো আজকের মতো এখানে শেষ করি বাচ্চারা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং সবসময়ের মতো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। আল্লাহ হাফিজ।